মমতা বন্দ্যোপাধ্যায় তো 40 বছর রাজনীতি করছেন 1983 সাল থেকে। আমাকে বলুন উনি দুটো দিন পুলিশ কাস্টডি থেকে কখনো থেকেছেন? ঠিক কোনো দিন থাকেননি। আন্দোলন করেছেন, মার খেয়েছেন, আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। সিপিএম কোনোদিন অ্যারেস্ট করেনি ওকে, অ্যারেস্ট করে কোনোদিন কাস্টাডিতে রাখেননি। কাস্টাডিতে থাকার দুঃখ উনি কখনো পাননি, সেটা ওনার পাওয়া দরকার ছিল। তাহলে উনি বুঝতেন যে ফাঁসিয়ে কাস্টাডিতে কাউকে দিলে কি হতে পারে। আজকে এইটুকু যদি ওনার এই ধারণাটা যদি না থাকে, আমি ওনাকে স্বৈরাচারী ছাড়া আর কিছুই বলতে পারবো না। সাংবাদিক হিসেবে আমার প্রতিবাদ রয়ে গেল। বহু বছর ধরে ওনাকে দেখছি, প্রত্যেকবার উনি যেটা মনে করেন ঠিক সেটাই ঠিক, যেটা ঠিক মনে করেন না সেটা ভুল। এই যে আমরা এত সমালোচনা করছি, এত কিছু বলছি, ওনার ধারণা উনি কোনো ভুল করতে পারেন না, এইটা ওনার মাথায় ঢুকে গেছে। এবং তার কারণ ওর আশেপাশে ঘোরা কিছু স্তাবকের দল, ওর হাত থেকে উপহার নেওয়া কিছু সাংবাদিক, যারা বঙ্গভূষণ নেয় নির্লজ্জের মতো। কোনো সাংবাদিকের কখনো কোনো পুরস্কার নেওয়ার, রাষ্ট্রীয় পুরস্কার নেওয়ার অধিকার নেই, সেগুলো যারা ভাঙে, আর ভাঙে বলেই ওর মতো শাসকরা মাথায় উঠে যায়। আজকে সন্তু পান একজন জুনিয়র রিপোর্টার, তাকে উনি টার্গেট করলেন। কেন করলেন? একটা বার্তা দিতে চান। উনি জানেন না এটা নয়। ওই জন্য আমি সকালেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যদি সাহস থাকে, আবারও বলছি, সাংবাদিক সম্মেলন করুন, সেখানে বলুন পুলিশ হঠকারিতা করেছে, এটা আমার বুদ্ধিতে হয়নি, কিছু পুলিশ অফিসারের বুদ্ধিতে হয়েছে। এটা যদি বলতে পারেন তাহলে আমি আপনাকে ধন্যবাদ জানাবো, কিন্তু সেই সাহসটুকু আপনাকে রাখতে হবে। আর তা না হলে আমি আবার বলবো, আপনি চক্রান্তকারী, আপনি চক্রান্ত করেছেন, এই সব কিছু সাজিয়েছেন আপনি। আমি জিষ্ণুবাবুর কাছে যাব। জিষ্ণুবাবু, একটা কথা আমার খুব কাকতালীয়ভাবে মনে হচ্ছিল, শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক ও প্রশ্নটা আমারই কোনো এক সাংবাদিক সহকর্মী করলেন, বৃহত্তর অর্থে বলছি। গতকালই সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে লম্বা চওড়া লেকচার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক বৈঠকে, যেখানে আজকাল লোক যায় খুব কম, ইভেন তার বাজেট পড়ার অধিবেশনের লোকজন খুব একটা যায় না। এই জন্য তিনি খুবই ক্ষিপ্ত, বিশেষ করে আমাদের উপরে, এবং সে কারণে সন্তু পানকে এই মুহূর্তে কিছু জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ভবিষ্যতে হয়তো আমাদের কাউকেও করতে হতে পারে, তাদের নতুন চক্রান্ত তৈরি হতে পারে, সেগুলোর মধ্যে যাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন, নিতান্তই কাকতালীয় কি এই বিষয়টা? জিষ্ণুবাবু, মুখ্যমন্ত্রী লম্বা চওড়া বক্তৃতা করছেন সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের অধিকার নিয়ে, মিডিয়ার অধিকার নিয়ে। তার 2 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের সবথেকে মুখর সাংবাদিকদের মধ্যে একজন, পশ্চিমবঙ্গের সবথেকে মুখর সংবাদ মাধ্যমগুলোর মধ্যে একটির প্রতিনিধি গ্রেফতার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে, কার্যত সাজানো একটা অভিযোগের দ্বারা। এটা হেরে যাওয়া অত্যাচারীর ভয় পাওয়ার লক্ষণ। বাংলা সংবাদ মাধ্যম মানে ভারতীয় সাংবাদিকতা, বাংলা ভাষায় সংবাদপত্র, ভারতীয় সংবাদপত্র, হিন্দি ভাষার সংবাদপত্র, সব কিছুর জন্মস্থান কলকাতায়। বাংলা সাংবাদিকতার এরকম রূপ দেখেছে যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়টে দিনের পর দিন নীলকর সাহেবদের বিরুদ্ধে লিখতেন, এবং তার জন্য ইংরেজ আজকে সন্তুকে অত্যাচার করছে। ইংরেজ হরিশ্চন্দ্রকে এত অত্যাচার করেছে, মাত্র 38 বছর বয়সে হরিশ্চন্দ্র মারা গেছে। হরিশ্চন্দ্র মারা যাওয়ার পরে তার বিধবা স্ত্রী ভগবতীর বিরুদ্ধে মামলা করেছে, তার প্রেসটাকে কেড়ে নেওয়া পর্যন্ত ইংরেজ তার বিরুদ্ধে মামলা করেছে, অত্যাচার করেছে, কিন্তু সোজা মেরুদণ্ড বেঁকাতে পারিনি। আমার রক্তে আছে সমাদৃতা, সন্তু যারা করছে তারা বাঙালি, বাংলার রক্তে আছে এই সাংবাদিকতা। তাই কিছুমাত্র বিজ্ঞাপন দিয়ে কিংবা ভয় দেখিয়ে যদি মনে করেন যে এই সাংবাদিকতার সাহসকে কেনা যায়, তাহলে ভুল করছেন। একটা বিষয় আরও এসেছে, আজকে বিরোধী দলনেতা বলেছেন যে শাহজাহান ফিনিশ। এই কথাটার মধ্যে ওখানকার মানুষের মনের যে তৃপ্তি, তার অনেকগুলো ভাগ আছে।
একটা তো অবশ্যই যে মধ্যযুগীয় ব্যবস্থা চলছিল, মায়েদের ওপরে, মহিলাদের ওপরে অত্যাচার, যে সম্পত্তিকে কেড়ে নেওয়ার যে ভয়, তার সঙ্গে সঙ্গে ওই একটা বর্ডারের কাছের জায়গায় ভারতবর্ষের রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যে হঠাৎ একটা লোকের কাছে কিছু নেই, তারপরে মাত্র 5 বছরের মধ্যে এত টাকা এলো কি করে, আর এই টাকা ওই যে বর্ডারের যে ক্রাইম তার সঙ্গে কিভাবে সম্পর্কিত। তার জন্য আজকে এই যে কথাটা উনি বললেন যে শাহজাহান ফিনিশ, এই কথাটার মধ্যে ওখানকার মানুষ এবং ভারতবর্ষের মানুষের সার্বিক নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি মনে করি যে শাসক যখন ভয় পেয়ে যায়, একটু আগে আইনের পক্ষ থেকে আমরা শুনছিলাম যে এরকম হয় না, একজন এখানে সাংবাদিক, তাকে পুলিশ কাস্টডিতে দেবেন কেন? পুলিশ কাস্টডি থেকে কি ভ্যালু অ্যাডিশন হবে, কি পাওয়া যাবে তার পুলিশ কাস্টডিতে দিলে? সে এখানকার প্রতিষ্ঠিত সাংবাদিক, তাকে যখন খুশি জিজ্ঞেস করা যায়, সে যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে কোর্ট বুঝবেন, কোর্ট অফ ল বুঝবেন। কিন্তু এইটা একটা ভয় দেখানোর পদ্ধতি। আমি বলছি যে বাংলার যে মুখ ঢাকা ছিল সেই মুখ আবার খুলে যাবে এবং সমাদৃতার মতো, সন্তুর মতো সাহসী সাংবাদিকরা উঠে আসবে। বাংলার গ্রামের মানুষ, বাংলার সাধারণ মানুষ আপনাদেরকে চাইছে, তারা চায় তাদের দুঃখের কথা আপনারা বলুন। এতদিন বহুদিন পর্যন্ত কোনো সাংবাদিক, কোনো মাধ্যম বলেনি, তারা বিজ্ঞাপনের জন্য, ভয়ের জন্য চুপ করেছিলেন। আজকে বাঙালির সেই সাহসী সত্তা, সেই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আবার উঠে এসেছে, আজকে সেই জাগরণের দিন। একদমই তাই। এবং যিশুদের কথা দিলাম এই মঞ্চ থেকে আমরা দাঁড়িয়ে থেকে যে আমাদের কোনো সাংবাদিক মাঠ ছাড়বে না, ময়দান ছাড়বে না, এভাবেই কথা বলে যাবে। আমি ঝন্টু পড়াইকে এখানে চলে যাব। ঝন্টুবাবু, এই যে দুর্দান্ত একটা ছবি আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে, মনে হয় যে জনরোষ সন্দেশখালিতে তৈরি হয়েছিল, মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছিল, তার থেকে নজর ঘোরাবার জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ হানা হলো। হ্যাঁ, দেখুন, এটা তো একদম খাঁটি কথা। তবে আমি বলি, জার্নালিজম মাস কম পড়ার সময় আমাদের শেখানো হতো যে গণতন্ত্রের চতুর্থ গর্ব আমরা, তারা যখন আক্রান্ত হই, ধরে নেবেন যে 4টে পিলারের মধ্যে একটা তো হলো জুডিশিয়ারি, আরেকটা হচ্ছে মিডিয়া। তার মানে ধরতে হবে বাকি 3টাকে পরাস্ত করতে পেরেছে শাসক, তোমাকে পারেনি। এবং সেখান থেকে আরেকটা জিনিসও উঠে আসে, যেহেতু রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, পৃথিবীর একমাত্র নোবেল লরিয়েট যার বসতবাড়িটা বিশ্ববিদ্যালয়, সেখানকার অধ্যাপক আমি, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই বলি, তিনি কিন্তু সেই সময় উনি বলছিলেন হরিশ্চন্দ্রবাবুর কথা, এই বাংলার মাটিতে হিকি সাহেবের পত্রিকাকেও বন্ধ করেছিল ব্রিটিশরা, কিন্তু প্রতিহত করতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুর গর্জে উঠে তার বহু পরে জন্মে তিনি লিখেছিলেন, শাসক তুমি এই সংঘবদ্ধ জায়গাটাকে তুমি আক্রমণ করে বুঝিয়ে দিয়েছো যে এই আয়নায় তোমার গণতন্ত্রের ভয়ানক একটা নৃশংস রূপ উঠে এসেছে। অর্থাৎ তোমার সুশাসনের জাহাজটি শতছিদ্র তুমি কিন্তু বুঝিয়ে দিয়েছো। সতর্ক হয়ে যাও, কারণ তোমার ছায়া কিন্তু তোমাকে অতিক্রম করেছে, অর্থাৎ তোমার জীবনে সায়ান্ন চলে এসছে। একেবারেই আমি শুধু একটা কথা বলেই শেষ করবো সমাধিতা, এবং আমার অতিথিদেরকেও বলো, বিশিষ্ট অতিথিদেরকে একটা কথা বলেই শেষ করবো। হরিশ মুখার্জির কথা বলছিলেন জিষ্ণুবাবু, আমি অনেকটা তার রেশ ধরেই বলছি। যেমন 1857 মহাবিদ্রোহের সঙ্গে হরিশ মুখার্জির নাম জুড়ে গিয়েছিল, যেমন নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহের সঙ্গে তার নাম জুড়ে গিয়েছিল, ঠিক তেমনি অর্ধ শতাব্দী ধরে এ রাজ্যে যে অপরাধ, অন্যায় আর দুষ্কৃতিরাজ চলছে, তার শেষ দেখতে চান মানুষ, আর তার সাথে রিপাবলিক বাংলার নাম জুড়ে দিতে আমরা বদ্ধপরিকর। তার কারণ আমরা অমন সাংবাদিকতায় দীক্ষিত হয়েছি যাদের বলা হয় ডোন্ট বেন্ড অর দে উইল মেক ইউ ক্রল, অর্থাৎ ঝুঁকো না, নাহলে হামাগুড়ি দিতে বাধ্য হবে। বিজ্ঞাপনের চিটেগুড়েতে যারা হামাগুড়ি দিচ্ছেন দিয়ে যান, আমরা আকাশে মাথা তুলে বিদ্রোহের নেতৃত্ব দেব। পারবেন তো আটকান। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি।